অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করব। কোশ্চেন অ্যানালাইসিস করা, কোশ্চেন জানা, কোন কোন সেক্টর থেকে প্রশ্ন আসে, সাধারণ জ্ঞানের কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, সাধারণ জ্ঞান কিভাবে পড়বেন, কিভাবে দরকার, কিভাবে পড়া প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে বেসিক্যালি আজকের ক্লাসে আমরা আলোচনা করব। এই প্রশ্নগুলো আপনার বিসিএস প্রাইমারি পরীক্ষায় আসা জায়গা থেকে প্রশ্নগুলো নেওয়া, এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এই প্রশ্নগুলো আপনার সকল চাকরি পরীক্ষায় গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো প্রচুর পরিমাণে রিপিট হয়। আমরা ইসরায়েল প্যালেস্টাইনকে নিয়ে আমরা অনেক কিছু দেখব, বিকজ এখানে আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। পার্লামেন্ট নিয়ে কিন্তু প্রচুর পরিমাণের প্রশ্ন আসে, আমরা দেখলাম পুরস্কার নিয়ে প্রশ্ন আসে, আমরা দেখলাম সংগঠন সংস্থা নিয়ে প্রশ্ন আসে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিদ্যাবাড়ির ক্লাসে। বেসিক্যালি আজকে আমরা আলোচনা করব বিসিএস প্রাইমারি সহ সকল চাকরির পরীক্ষায় যে সমস্ত সাধারণ জ্ঞানগুলো আসে সেই সমস্ত সাধারণ জ্ঞানগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি যে চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে সাধারণ জ্ঞানটা কমন ফেলানো খুবই কষ্টের। সেজন্য বিদ্যাবাড়ি যে কাজটা করে সেটা হলো রেগুলার সাধারণ জ্ঞানের প্রশ্ন অ্যানালাইসিস আয়োজন করে, 100 গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে লাইভ করে। প্লাস হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে আরো সাধারণ জ্ঞানের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকে সেগুলো নিয়ে বেসিক্যালি আমরা লাইভে আসি, কারণ আমরা চাই আমাদের লাইভ চলাকালীন দেখার পরে বা লাইভের পরে এগুলো দেখে আমাদের স্টুডেন্টরা যাতে উপকৃত হয়। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসের সেশনে আপনাদের সাথে আমি থাকছি, আপনাদের স্যার শরীফুল ইসলাম অভ্র। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস করব। সাধারণ জ্ঞান কিভাবে পড়বেন, কিভাবে দরকার, কিভাবে পড়া প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে বেসিক্যালি আজকের ক্লাসে আমরা আলোচনা করব। বরাবরের মতোই আমরা যে প্রশ্নগুলো আজকে আলোচনা করব এই প্রশ্নগুলো আপনার বিসিএস প্রাইমারি পরীক্ষায় আসা জায়গা থেকে প্রশ্নগুলো নেওয়া, এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এই প্রশ্নগুলো আপনার সকল চাকরি পরীক্ষায় গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো প্রচুর পরিমাণে রিপিট হয়। প্রিয় শিক্ষার্থীরা, আপনি যদি ভালো প্রিপারেশন নিতে চান, আপনি যদি ভালো কিছু করতে চান, সবার আগে আপনার যেটা প্রয়োজন হবে সেটা হলো আপনার কনফিডেন্স লাগবে, এবং সেই কনফিডেন্সটা আপনার কোত্থেকে আসবে? যখন আপনি ভালো একটা প্রস্তুতি নেবেন, এবং সেই প্রস্তুতির জন্য কোশ্চেন অ্যানালাইসিস করা, কোশ্চেন জানা, কোন কোন সেক্টর থেকে প্রশ্ন আসে, সাধারণ জ্ঞানের কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, কিভাবে আপনি প্রস্তুতি নিলে আপনার চাকরিটা আপনি খুব দ্রুত পাবেন, কিভাবে প্রস্তুতি নিলে আপনি ভালো করবেন, সে সমস্ত বিষয়গুলো বেসিক্যালি বিদ্যাবাড়ি থেকে আপনি পেয়ে যাবেন। আরো একটা বিষয় আপনাদের সবাইকে বলে রাখি, সেটা হলো অ্যালবার্ট আইনস্টাইন একটা কথা বলেছিলেন, যে কথাটা আমার কাছে খুবই ভালো লাগে এবং যে কথাটা আমি প্রায় সময় চিন্তা করি, এবং আমি আমার ক্লাসে আমার ছাত্রছাত্রীদেরকে অ্যালবার্ট আইনস্টাইনের সেই কথাটা জানাই। অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, জীবনের সার্থকতা তখনই আসবে যখন মানুষ অন্যের জন্য বাঁচবে। সো আপনার অন্যের জন্য বেঁচে থাকাই কিন্তু সার্থকতা। সো সেই সার্থকতাটা কখন আসবে? যখন আপনি একটা ভালো চাকরি পাবেন, ভালো কিছু করবেন, আপনি আপনার ক্যারিয়ারটাকে এস্টাবলিশ করবেন, তখন আপনি আপনার ফ্যামিলির জন্য, আপনার পরিবারের জন্য, আপনার লাইফ, আপনার দেশ, আপনার সমাজ, সবার জন্য আপনি অনেক কিছু করতে পারবেন। সো এই প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আলবার্ট আইনস্টাইনের এই কথাটা আপনি মনে রাখবেন, যে আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন অন্যের বেঁচে থাকার জন্য, অন্যকে ভালো করার জন্য। আরেকজন বিখ্যাত অভিনেতা ছিল হুমায়ুন ফরিদি, ওনার একটা সাক্ষাৎকার আমার কাছে খুব ভালো লাগতো। সেটা লেগেছিল যে উনি বলেছিলেন যে পৃথিবীতে মানুষ আসে ভ্যালুয়েট করার জন্য। সো আপনি আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের মাধ্যমে আপনার প্লাস আশেপাশের সকলের ভ্যালুয়েট করবেন, এই জিনিসটাই আমরা চাই। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তৈরি কিনা? আজকে আমরা মোস্ট গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে কি করব? আলোচনা করব। সো সাথে থাকছি আপনাদের অভ্র স্যার, এবং প্রথম যে প্রশ্নটা আমরা দেখব সেই প্রশ্নটা দেখে নেই। প্রশ্নতে কি জিনিসটা আছে? প্রশ্নটা আছে, ব্রেটন উডস ইনস্টিটিউট নিম্নের কোন সংস্থাকে বোঝায়? নিম্নের কোন সংস্থাকে বোঝায়? ব্রেটন উডস নিম্নের কোন সংস্থাকে বোঝায়? ঠিক আছে, কোন সংস্থাকে ব্রেটন উডসটা বোঝানো হয়? সো আমরা এখানে দেখি, আমাদের এখানে আসে হচ্ছে IMF আছে, বিশ্ব ব্যাংক আছে, ADB আছে, IDB আছে। সো এই জিনিসগুলো আমরা বেসিক্যালি একটু কি করব? চেষ্টা করব। কেমন? এখন আমরা চেষ্টা করি অ্যান্সারটা কি হতে পারে, সবাই অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি। সো আমরা একটু দেখে নেই ব্রেটন উডস ইনস্টিটিউটটা বেসিক্যালি এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে IMF। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়, তখন ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠা হওয়ার সিদ্ধান্ত হয়, কিন্তু IMF কে বেসিক্যালি ব্রেটন উডস ইনস্টিটিউট বলা হয়। এবং যারা আজকে ক্লাসটা করছেন তারা বারবার উত্তরগুলো দেখবেন, বিকজ এই প্রশ্নগুলো বারবার রিপিট হয়। আমাদের সময় আমরা পেয়েছি এবং এখনো এই প্রশ্নগুলো ফ্রিকুয়েন্টলি কি হচ্ছে? আসতেছে। সো আমরা উত্তরগুলো ভালোভাবে দেখার চেষ্টা করব। সেকেন্ডটা আমরা বলি মি
মিগা কখন গঠিত হয়? মিগা কখন গঠিত হয়? আমার উত্তর আছে অপশনে 1980 সনে, 1982 সনে, 1985 সনে, 1988 সনে। প্রিয় শিক্ষার্থীরা, উত্তর কি হতে পারে? উত্তরটা কি হবে আমরা একটু দেখে নেই। উত্তর হচ্ছে 1988 সালে। প্রিয় শিক্ষার্থীরা, মিগা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংগঠন, যেটা বিশ্ব ব্যাংকের একটি অঙ্গ সংগঠন হিসেবে কাজ করে, যেটাকে বলা হয় মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। এরপরে আমরা দেখি প্রিয় শিক্ষার্থীরা, আজকের স্লাইডে আমরা ইসরায়েল প্যালেস্টাইনকে নিয়ে আমরা অনেক কিছু দেখব, বিকজ এখানে আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। সো যারা সাধারণ জ্ঞান প্রস্তুতি নিতে যাচ্ছ, যারা চিন্তা করছো যে সাধারণ জ্ঞানটা আমি কোন জায়গা থেকে জানবো, প্রিয় শিক্ষার্থীরা আমি রিকোয়েস্ট করবো প্রথমেই জেনে নাও না ইসরায়েল এবং ফিলিস্তিনের কোন ঘটনাগুলো এসেছে এবং ইসরায়েল এবং ফিলিস্তিনের ঘটনাগুলো কি। সো এই জিনিসগুলো যদি জানা যায় তাহলে আমরা অনেক ভালো করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রশ্নটা দেখি। প্রশ্নটাতে আছে ইসরায়েল প্যালেস্টাইন রোডম্যাপ কর্মসূচির উদ্দেশ্য কি? এটা বিসিএস এ আসা একটা প্রশ্ন। ক নাম্বার হচ্ছে সহিংসতা বন্ধ করে 2005 সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। খ নাম্বার হচ্ছে দুটি রাষ্ট্রের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপন করা। গ নাম্বার হচ্ছে দুটি রাষ্ট্রের মধ্যে অবাধ বাণিজ্য স্থাপন করা। ঘ নাম্বার হচ্ছে দুটি রাষ্ট্রের মধ্যে সীমানা চিহ্নিত করা। আমি উত্তরগুলো দেখতে চাই, উত্তর কি কি আছে। যেমন রুনা বলছে এ, সুলতানা রাজিয়া বলছে এ, ফারজানা বলছে এ, সাইদুর রহমান সাইদ বলছে এ। আমি আরো কমেন্ট দেখতে চাই, আমি চাই সবাই অ্যান্সার করবেন, পারেন না পারেন অ্যান্সার করবেন, বিকজ এই জিনিসগুলো আপনার জন্য অত্যন্ত কাজে লাগবে। আপনি এই যে ফেসবুকে বসে এখন এই ক্লাসটা করছেন, আপনার কিন্তু অনেকগুলো কোশ্চেন পড়া হয়ে যাবে, ঠিক আছে, অনেকগুলো কোশ্চেন পড়া হয়ে যাবে। সো আমরা চেষ্টা করি এই জিনিসটা কেমন, ইসরায়েল এবং প্যালেস্টাইন এর মধ্যে আপনারা অ্যান্সার করতে থাকেন। আমি কিছু বিষয় বলি। ইসরায়েল প্রতিষ্ঠা লাভ করে 1948 সালে এবং ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যে দ্বন্দ্ব সেটা বহুকাল থেকে জড়িয়ে আছে। আমরা জানি ইসরায়েল একটা ইহুদি রাষ্ট্র এবং পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র বলা হয় ইসরায়েলকে, যেই দেশের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক নেই। প্রিয় শিক্ষার্থীরা, এইখানে প্রশ্ন আসে বাংলাদেশের সাথে কোনো কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক নেই কার? আমরা বলি ইসরায়েলের। পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র কোনটা? ইসরায়েল। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে 1948 সালে। এবং আরো একটা প্রশ্ন আছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি? মোসাদ ও আমান। প্রিয় শিক্ষার্থীরা, এরকম অসংখ্য প্রশ্ন আমরা দেখি ইসরায়েল নিয়ে পরীক্ষায় আসে। প্লাস আমরা দেখি পিএলও গঠিত হয় 1964 সালে এবং এই পিএলও তো হচ্ছে ফিলিস্তিনের একটি কি অঙ্গ সংগঠন, যেটা প্রতিষ্ঠা করে হচ্ছে ইয়াসির আরাফাত। পিএলও একটা বিখ্যাত সশস্ত্র সংগঠন। সো আমরা দেখিনি উত্তরটা এখানে কি হতে পারে। সো উত্তরটা হবে হচ্ছে সহিংসতা বন্ধ করে 2005 সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠন করা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পেলাম যে সরকারি পরীক্ষাগুলোতে প্যালেস্টাইন নিয়ে এবং ইসরায়েল নিয়ে প্রশ্ন আসে, ঠিক আছে। ওকে, 4 নাম্বারটা আমরা দেখি, বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? প্রিয় শিক্ষার্থীরা, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা আমি জীবনে বহুবার দেখেছি, নিজে পড়ার সময়, স্টুডেন্টদেরকে পড়ানোর সময় এই প্রশ্নটা প্রচুর পরিমাণে রিপিট হয় এবং আগামীতেও প্রচুর পরীক্ষা আসবে। অপশানে আছে বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? গ্রিসে, মেসোপটেমিয়ায়, রোমে, ভারতে। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? গ্রিসে, মেসোপটেমিয়া, রোমে, ভারতে। আমি উত্তর দেখতে চাচ্ছি। সো উত্তর কি হবে? মেসোপটেমিয়া। প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীর সবচাইতে প্রাচীন সভ্যতা আমরা জানি মেসোপটেমীয় সভ্যতা বলা হয় এবং মেসোপটেমীয় সভ্যতাকে বেসিক্যালি 4 ভাগে ভাগ করা হয়: সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাশরীয় সভ্যতা এবং কি ক্যালোডীয় সভ্যতা। সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাশরীয়, ক্যালোডীয় সভ্যতা, ঠিক আছে। সো 4টা কি আছে? সভ্যতা আছে। প্রিয় শিক্ষার্থীরা, এইবার আমরা দেখব যে প্রশ্নটা, সেটা হলো লং ওয়াক টু ফ্রিডম বইটির লেখককে। সো এখানে আমরা দেখতে পাই হোসে গুসামাও, রবার্ট মুগাবে, নেলসন ম্যান্ডেলা, অং সান সুচি। এ লং ওয়াক টু ফ্রিডম বইটি কার লেখা? প্রিয় শিক্ষার্থীরা, আমি অ্যান্সার চাচ্ছি সবার কাছ থেকে। মেরি আক্তার প্রথম অ্যান্সার দিয়েছে সি। ওকে, সালে বলছে, আচ্ছা সালে আমাকে নিয়ে একটা কমেন্ট করছে, ভেরি থ্যাংক ইউ সালে। শোভন বলছে সি। ওকে, আচ্ছা ওকে, সি বলছে। সবাই অ্যান্সার করো, সবাই প্লিজ অ্যান্সার করি আমরা। দি গেম কা ভিলেন নেলসন ম্যান্ডেলা বলছে ওকে। শাহিন আলম বলছে বি। সবার অ্যান্সার দেখতে চাই, সবার অ্যান্সার দেখতে চাই, বিকজ এই প্রশ্ন কয়েক হাজার বার সেই আমার স্টুডেন্ট লাইফ থেকে দেখে আসতেছি, এখনো এই প্রশ্ন কি আসতেছে, কমন আসতেছে, কারণ এগুলো হচ্ছে কালজয়ী বই, এগুলো হচ্ছে কালজয়ী বই। প্রিয় শিক্ষার্থীরা, অ্যান্সার দেখতে চাই সবার। আমি চাই আরো অ্যান্সার হবে ইনশাআল্লাহ, এই জায়গাগুলোতে আরো অ্যান্সার হবে এবং খুব ফাস্ট অ্যান্সার হবে, ঠিক আছে। সবাই মিলে অ্যান্সার দেখতে চাই আমি। ওকে, আরেকবার প্রশ্নটা বলি, এ লং ওয়াক টু ফ্রিডম বইটির লেখক কে? প্রিয় শিক্ষার্থীরা, উত্তর বলে দিচ্ছি। সো
উত্তর হলো নেলসন ম্যান্ডেলা। প্রিয় শিক্ষার্থীরা, একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে নেলসন ম্যান্ডেলা, ওনার সম্পর্কে একটু আপনাদেরকে বলে যাই। আপনারা নেলসন ম্যান্ডেলাতে নিয়ে জানার চেষ্টা করবেন। উনি একজন অসাধারণ একজন ব্যক্তিত্ব ছিলেন। এই নেলসন ম্যান্ডেলা, আমরা সবাই জানি, আফ্রিকা একটা সময় বর্ণবাদের কবলে পতিত ছিল। এই দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নিরসনে এই নেলসন ম্যান্ডেলা, এই মহান মানুষটি অনেক বড় একটা ভূমিকা রাখেন। এই ভদ্রলোক দীর্ঘ 27 বছর কারাগারে ছিলেন। দীর্ঘ 27 বছর নেলসন ম্যান্ডেলা কারাগারের ছিলেন। তার মধ্যে রোবেন দ্বীপে উনি অনেক বছর কি ছিলেন, বন্দী ছিলেন। নেলসন ম্যান্ডেলা যখন কারাগার থেকে মুক্তি পায়, নেলসন ম্যান্ডেলাকে প্রশ্ন করেছিল যে, নেলসন, তুমি তো দীর্ঘ 27 বছর কারাগারে ছিলা, দীর্ঘ 27 বছর কারাগারে থাকার অভিব্যক্তি কি? তখন নেলসন ম্যান্ডেলা একটা কথা বলেন, সেটা হলো, লক্ষ্যটাকে দেখো অনেক দূরে। নেলসন ম্যান্ডেলা একটা কথা বলে, 3টা কথা বলেন এখানে, সেটা হচ্ছে, আমার দেশের মানুষকে কেউ আর কালো বলে গালি দিবে না, এই জন্য আমি কোথায় ছিলাম, কারাগারে ছিলাম। এটা হলো নেলসন ম্যান্ডেলার একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আফ্রিকার বাচ্চারা প্রাইমারি স্কুলে আমার জীবনী পড়বে, এই জন্য আমি কি ছিলাম, কারাগারে ছিলাম। এবং তৃতীয় এবং সর্বশেষ কথা যিনি বলেছিলেন, সেটা হলো যে আফ্রিকার মানুষ তার পরবর্তীতম নেতা বা প্রেসিডেন্ট আমাকেই নির্বাচন করবে। সো নেলসন ম্যান্ডেলার এই কথাগুলো আপনি জানবেন, নেলসন ম্যান্ডেলা নিয়ে পড়বেন। ওনাকে নিয়ে অনেক প্রশ্ন পরীক্ষায় আসে, যেমন নেলসন ম্যান্ডেলা রাজনীতি থেকে অবসর নেন কত সালে, 1999 সালে। এই জিনিসগুলো যখন আপনি পড়বেন, আপনি সাধারণ জ্ঞানে ভালো করার অন্যতম পূর্বশর্ত হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে গল্প বা বিষয়গুলো আপনাকে পড়তে হবে। আপনি যত গল্প পড়বেন, বিষয়গুলো পড়বেন, তত আপনার কাছে জিনিসগুলো কি লাগবে, ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, আপনি যদি ক্যারিয়ারে ভালো করতে চান, ফোকাস করতে চান, আপনার ড্রিমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একটা জুলিয়াস নায়ারের উক্তি আমি প্রায় সময় ক্লাসে বলি যে, লক্ষ্যটাকে দেখো অনেক দূরে, লক্ষ্যের পথে হাঁটতে থাকো, হাঁটতে হাঁটতে একটা সময় দেখবে তুমি লক্ষ্যে পৌঁছে গেছো। এইবার তুমি পিছন ফিরে দেখো কত পথ তুমি অতিক্রম করেছো, কত কষ্ট তুমি করেছো। প্রিয় শিক্ষার্থীরা, জুলিয়াসের এই উক্তিটা আমি আমার লাইফে সবসময় ফলো করি। আপনি যখন ক্যারিয়ারে কোনো কিছুর জন্য চেষ্টা করবেন, আপনি খুব সাহস নিয়ে সামনে আগাবেন। আপনি যদি চিন্তা করেন হ্যাঁ আমি অনেক কষ্ট করতেছি, তাহলে আপনি দমে যাবেন। আপনাকে খুব সাহস নিয়ে সামনে আগাতে হবে। যখন ওই জায়গাটায় আপনি পৌঁছাবেন, তারপর আপনি চিন্তা করবেন হ্যাঁ এই জায়গায় আসার জন্য আমি কত কষ্ট করেছি। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস কেমন লাগছে আমরা একটু কমেন্ট করে, আমি দেখি তো ক্লাস কেমন লাগছে, আপনাদের ভালো লাগছে কিনা, আমার ক্লাস আপনাদের ভালো লাগছে কিনা একটু জানিয়ে দেবেন। ক্লাস যদি বুঝতে পারেন সো জানাই দিবেন আপনারা। সো আপনাদের ভালো লাগছে কিনা, আপনাদের ভালো লাগার উপরেই আসলে নেক্সট আলোচনাগুলো ইনশাল্লাহ আরো দীর্ঘায়িত হবে। ঠিক আছে, সো ক্লাসের কোনো সমস্যা থাকলেও বলতে পারেন, আর যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই বলবেন এবং ক্লাসটা শেয়ার করবেন। ওকে, এরপরে আমরা দেখি ইউনেস্কোর প্রধান কার্যালয় কোনটা। ইউনেস্কো প্রধান কার্যালয় কোনটা? অপশানে আছে হলো নিউ ইয়র্ক, প্যারিস, রোম, জেনেভা। নিউ ইয়র্ক, প্যারিস, রোম, জেনেভা। খেয়াল করি কোনটা হবে। থ্যাংক ইউ শরীফ হোসেন, আমি উত্তর আশা করছি সবার কাছ থেকে, ক্লাস ফিডব্যাক আশা করছি। আখি, থ্যাংক ইউ সো মাচ। আখি বলছে ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রেসপেক্ট। ফারজানা থ্যাংক ইউ, খান রুমি থ্যাংক ইউ, তানজিয়া থ্যাংক ইউ। উত্তরটা একটু দেখিনি, উত্তরটা হচ্ছে প্যারিস। ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায়? প্যারিসে। এরপরে আমরা দেখি রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেছেন? কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেছেন? ইয়াসির আরাফাত, কফি আনান, ওসামা বিন লাদেন এবং অ্যারিয়েল শ্যারন। চেষ্টা করি আমরা একটু চেষ্টা করি সবাই। উত্তর ভুল হতে পারে, বাট কোনো সমস্যা নাই, আমাদের চেষ্টা যাতে ঠিক থাকে, আমরা যাতে চেষ্টা করি। কেমন? আরেকবার প্রশ্নটা পড়ছি, রাষ্ট্রপ্রধান না হলেও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেছেন? আমরা ইয়াসির আরাফাত, কফি আনান, ওসামা বিন লাদেন, অ্যারিয়েল শ্যারন, কোনটা হবে? আজমেরি, ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি। যারা পরে জয়েন করেছেন ওদের জন্য বলি, এই প্রশ্নগুলো খুবই কাজে লাগবে আপনাদের। সো ক্লাসটা আপনারা করতে থাকেন, এটা আপনাদের খুবই কাজে লাগবে। সো আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি, আজকের ক্লাস করব আজকে ক্লাসে ইনশাআল্লাহ। সো আপনারা ক্লাসটা করতে থাকেন এবং ক্লাসটা হচ্ছে আপনারা শেয়ার দেন, ঠিক আছে? কেমন? ওকে, আমরা দেখি এই প্রশ্নটার উত্তর কি হতে পারে। রাষ্ট্রপ্রধান না হলেও কোন ব্যক্তি রাষ্ট্রের মর্যাদা ভোগ করেছেন? জাতিসংঘ ইয়াসির আরাফাতকে এই মর্যাদা দিয়েছিল। ইয়াসির আরাফাত, ওনাকে নিয়ে একটা প্রশ্ন প্রায় সময় আমরা পড়ি, সেটা হলো ইয়াসির আরাফাত কোথায় মৃত্যুবরণ করেন? এই প্রশ্নটা পরীক্ষায় আসা প্রশ্ন। ইয়াসির আরাফাত মৃত্যুবরণ করেন ফ্রান্সের প্যারিসে। প্রিয় শিক্ষার্থীরা, এই ইয়াসির আরাফাত তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আল ফাতা এবং উনি পিএলও প্রতিষ্ঠা করেন। পিএলও মানে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। 1964 সালে ফিলিস্তিনের বাণিজ্যিক রাজধানী রামাল্লাতে পিএলও প্রতিষ্ঠা লাভ করে, যার সদর দপ্তর হলো ওরিয়েন্ট হাউস। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে প্রশ্ন আসে পিএলও প্রতিষ্ঠা লাভ করে কত সালে? আমরা বলি 1964 সালে। এখান থেকে প্রশ্ন আসে ফিলিস্তিনের বাণিজ্যিক রাজধানী কোনটা? রামাল্লা। এইখান থেকে প্রশ্ন আসে পিএলওর সদর দপ্তর কোথায়? আমরা বলি
রামাল্লাতে এবং সদর দপ্তরের নামটা আসে আমরা বলি ওরিয়েন্ট হাউস। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গাতে থেকে যেই প্রশ্নগুলো আসে, আপনারা যারা ক্লাস করছেন আজকে তারা দেখছেন যে আমরা যে প্রশ্নটা পড়াই তার সাথে কিন্তু আমরা অ্যাসোসিয়েটেড আর কি কি প্রশ্ন আসে সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদেরকে। যেই প্রশ্নটা পড়াচ্ছি তার পাশাপাশি আরো যে প্রশ্ন আসে সেগুলো কিন্তু বলে দিচ্ছি, কারণ জানা দরকার আছে ভাই, ভালো করার জন্য কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে এই জিনিসগুলো কিন্তু জানা খুব জরুরি। এবং এই জিনিসগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি পারবেন না। দ্যাটস ওয়াই আমি যখন একটা টপিক পড়াচ্ছি তার পাশাপাশি আরো কিছু প্রশ্ন কিন্তু কি বলে দিচ্ছি, কারণ দেখেন যত প্রশ্ন সম্পর্কে জানবেন তত কমন আসার সম্ভাবনা কি হবে, বাড়বে। এরপরে আমরা দেখি পিএলও কখন গঠিত হয়। অলরেডি আমি একটু আগে এটা ক্লাসে পড়াইছি, সো আমি আপনাদের থেকে উত্তরটা আশা করছি। অপশন হচ্ছে 1964, 1965, 1966 এবং ডি নাম্বার অপশন হচ্ছে 1967। প্রিয় শিক্ষার্থীরা, আমি উত্তরগুলো আশা করছি আপনাদের কাছ থেকে। এখানে সবাই উত্তর দিব, সবাই চেষ্টা করব। সাহেবুর রহমান, ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি কিভাবে বিদ্যাবাড়িতে সবকিছু পেতে পারি? বিদ্যাবাড়ির কোর্স করেন, আমাদের পেজগুলো দেখেন, আমাদের টিচারদের ক্লাসগুলো দেখেন, আমাদের এখানে প্রতিদিন আমাদের স্যাররা লাইভ নেন এবং আমাদের স্যারদের লাইভগুলো দেখেন এবং এই প্রত্যেকটা জিনিস আপনাকে উপকারে দিবে। আমাদের রফিক স্যার লাইভ নেন, সাজ্জাদ স্যার লাইভ দেন, আমাদের সোহান স্যার লাইভ দেন, আমাদের ফুজাইল স্যার লাইভ দেন, আরো এসালম স্যার মাঝে মাঝে ক্লাস দেন, সম্মানিত মানুষ। সকল শিক্ষকদের আমাদের ক্লাসগুলো করেন, আমাদের শিক্ষকরা আপনাকে খুব আন্তরিকতার সহিত এই প্রত্যেকটা জিনিস আসলে প্রশ্ন হইতে সবকিছু বুঝিয়ে বলবে, ঠিক আছে? সো আপনি যদি, আমরা সবসময় একটা টিম হিসেবে কাজ করি, বিকজ ইফ ইউ ওয়ার্ক ইন এ টিম ইউ উইল গেট এ গ্রেট সাকসেস। সো আমরা চেষ্টা করি আমাদের ছেলে মেয়ে বা আমাদের ছাত্রছাত্রীদের সাকসেসটাকে যাতে আমরা বাড়াইতে পারি। দ্যাটস ওয়াই সবাই আমরা একটা টিম হিসেবে কাজ করি এবং আপনি সাকসেসফুল হওয়া মানে আমরা সাকসেসফুল হওয়া। সো সবাই সঠিক উত্তর দিয়েছে, ভেরি গুড পারফরমেন্স। আমি দেখলাম ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়েছে। পিএলও গঠিত হয় 1964 সালে। একটা পরীক্ষা আমি পেয়েছিলাম, পিএলওর পূর্ণ রূপ কি? প্রিয় শিক্ষার্থীরা, পিএলওর পূর্ণ রূপ হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, ঠিক আছে? প্রতিষ্ঠা করে কে? ইয়াসির আরাফাত। এরপরের প্রশ্ন দেখি, সাপটা কি? আমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখব। সাপটার অর্থ কি? অপশনগুলো আমরা দেখি, সাপটার অর্থ কি? প্রথম অপশনে আছে সার্ক, প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট। সেকেন্ড অপশনে আছে সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট, ঠিক আছে? সি নাম্বার অপশন আছে সার্ক প্রেফারেন্সিয়াল ট্যারিফ এগ্রিমেন্ট। 4 নম্বর অপশন আছে সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্যারিফ এগ্রিমেন্ট। কোনটা হবে দেখি, কোনটা হবে? আমরা সবাই দেখি তো উত্তর কোনটা হবে। সবাই উত্তর করার চেষ্টা করি, সবাই উত্তর করার চেষ্টা করি, সবাই উত্তর করার চেষ্টা করি, সবাই আমরা উত্তর করার চেষ্টা করি। উত্তর কি হতে পারে? সবাই আমরা উত্তর করার চেষ্টা করি, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। অ্যান্সার আরো চাই, আরো অ্যান্সার চাই। আমরা সময় দিচ্ছি, বিকজ তাড়াহুড়া করব না। আমরা চাচ্ছি ম্যাক্সিমাম স্টুডেন্ট যাতে অ্যান্সার করতে পারে। সো আপনাদের সবার কাছ থেকে একটু প্রশ্নের উত্তর চাচ্ছি, সবাই একটু অ্যান্সার করি। সবাই, অনেকে একটু কনফিউজড কেন, একটু চেষ্টা করি আমরা। তামান্না বলছে বি, আরিফা বলছে বি, দীপ্তি রানী বলছে বি, শিউলি আক্তার বলছে এ। সো উত্তরটা আমরা একটু দেখে নেই। উত্তর হচ্ছে সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট। শুল্ক মুক্ত বাণিজ্য সুবিধা, নিজেদের মধ্যে বাণিজ্য বাড়ানো, সার্কভুক্ত 8টা দেশের মধ্যে এটা কাজ করে হচ্ছে সাপটা, যাকে বলি সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট। জাতিসংঘের চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ খেতাব প্রাপ্ত কে? জাতিসংঘের চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ খেতাব প্রাপ্ত কে? প্রিয় শিক্ষার্থীরা, অপশন আছে থেরেসা মে, অপশন আছে অ্যাঞ্জেলা মার্কেল, অপশন আছে শেখ হাসিনা, অপশন আছে হিলারি ক্লিন্টন। দেখি কোনটা হতে পারে, দেখি কোনটা হতে পারে? থেরেসা মে, অ্যাঞ্জেলা মার্কেল, শেখ হাসিনা, হিলারি ক্লিন্টন। আমরা চেষ্টা করি সবাই। ওকে, উত্তর কি দেখি? শেখ হাসিনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ খেতাবপ্রাপ্ত। পরিবেশ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য 2005 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই পুরস্কারটি অর্জন করেছেন, যেটা আমাদের জন্য অনেক গর্বের। এরপরে আমরা দেখি ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়? এই প্রশ্ন বহুবার আসে। প্রিয় শিক্ষার্থীরা, আমি সবসময় বলি, আমরা যখন সংগঠন সংস্থা নিয়ে পড়ব তখন আমরা কয়েকটা বিষয় খুব গুরুত্ব সহকারে দেখব। কি? সংগঠনটার প্রতিষ্ঠাকাল কবে, সংগঠনটার সদস্য সংখ্যা, সংগঠনটার সদর দপ্তর, সংগঠনটার মহাসচিব, এই রিলেটেড বিষয়গুলো আমরা খুব ভালো করে দেখতে হবে। এবং সংগঠনটা কোনো পুরস্কার আছে কিনা, এবং সংগঠনটার ঘটনাগুলো কিন্তু ক্লাসে আমরা বলি সব সময়, আপনি চাইলে নিজেও পড়তে পারেন। সো অ্যান্সারটা চাচ্ছি ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়?
ওকে, উত্তরটা আমরা দেখে নেই, উত্তরটা কি হতে পারে প্রিয় শিক্ষার্থীরা। উত্তরটা হচ্ছে লিও। ঠিক আছে, জেনারেল অ্যাসেম্বলি নামক একটা কমিটির মাধ্যমে ইন্টারপোল কি হয় তোমার চলে। ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের লিওতে। ঠিক আছে, ফ্রান্সের লিওতে। প্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসটা যাতে আমরা সবাই কি করব, মনে রাখবো। ঠিক আছে, তৌফিক ফেরদৌস মহুয়া, এই যে তোমার তসলিমা ফেরদৌস মহুয়া, এই যে তোমার কমেন্ট পড়ে দিলাম। অনেকে বলছে স্যার কমেন্ট পড়েন নাই। আমি তো তোমাদের সঠিক উত্তর দেখলেই খুব ভালো লাগে আমার কাছে, যে না আমাদের ছাত্রছাত্রীরা অনেক সঠিক উত্তর দিচ্ছে। 12 নম্বর প্রশ্নটা আমরা দেখি, জাপানের পার্লামেন্টের নাম কি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাই, আমরা উত্তরগুলো দেওয়া শুরু করি, দেখি অপশনে কোনটা আছে, উত্তর দেওয়া শুরু করি। জাপানের পার্লামেন্টের নাম কি, সে সাথে আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে একটা জিনিস আমরা সবাই মাথায় রাখবো, সেটা হলো এই যে প্রশ্নগুলো আমরা দেখছি, আমরা কি খেয়াল করছি যে আসলে কি ধরনের প্রশ্ন আসে। যেমন জাপানের পার্লামেন্টের নাম কি। পৃথিবীতে পার্লামেন্ট নিয়ে কিন্তু প্রচুর পরিমাণের প্রশ্ন আসে, আমরা দেখলাম। পুরস্কার নিয়ে প্রশ্ন আসে, আমরা দেখলাম। সংগঠন সংস্থা নিয়ে প্রশ্ন আসে, বিভিন্ন ধরনের সংগঠন নিয়ে প্রশ্ন আসে। এই জিনিসগুলো কিন্তু আমরা ফ্রিকুয়েন্টলি আমরা এই জিনিসগুলো কিন্তু দেখে এসেছি, এবং এই জিনিস কিন্তু পরীক্ষায় আসে। কেমন? সো এই জায়গাগুলোতে বেসিক্যালি আমরা একটু চেষ্টা করব ফোকাস করার জন্য, যেহেতু এগুলো থেকে প্রশ্ন আসে। আমরা কিন্তু ক্লাসে শুধুমাত্র উত্তর বলার জন্যই ক্লাস নেই না, আমরা কিন্তু চেষ্টা করি যে সব সময় যাতে এই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরি, যাতে এই জায়গা থেকে কি প্রশ্ন আসে সেগুলো যাতে আপনারা বলতে পারেন। ঠিক আছে, সো জাপানের পার্লামেন্টের নাম কি, উত্তর কি হতে পারে, উত্তর হচ্ছে ডায়েট। এরপরে আমরা 13 নম্বর প্রশ্নটা আমরা দেখি, হিথ্রো বিমানবন্দর কোথায়। তার মানে বিমানবন্দর নিয়েও কিন্তু কি আসে, প্রশ্ন আসে। বিমানবন্দর নিয়েও প্রশ্ন আসে। ওকে, হিথ্রো বিমানবন্দর কোথায়, লন্ডনে, দুবাইয়ে, নিউ ইয়র্কে, মুম্বাইয়ে, কোথায় হবে হিথ্রো বিমানবন্দর, কোথায় হবে? আমরা দেখি হিথ্রো বিমানবন্দর কোথায় হবে। হিথ্রো বিমানবন্দর কোথায় হবে, লন্ডন, দুবাই, নিউ ইয়র্ক, মুম্বাই, কোনটা হবে? ওকে, আমরা উত্তর দেখি লন্ডনে। ভেরি গুড। এরপরে আমরা দেখি গারুদা কোন দেশের জাতীয় বিমান সংস্থার নাম। তার মানে বিমানবন্দর, বিমান সংস্থা নিয়ে কি আসে, প্রশ্ন আসে। সো এই জায়গাটা আমরা চেষ্টা করব, যেমন অপশন আছে মালয়েশিয়া, ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া। দেখি তো উত্তর কোনটা হবে। আমরা শুধুমাত্র অপশনের উত্তরটা লিখে দেই, উত্তর কোনটা হবে। গারুদা কোন দেশের জাতীয় বিমান সংস্থার নাম, মালয়েশিয়া, ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, কোনটা হতে পারে উত্তর? দেখি তো আমরা, গারুদা কোন দেশের জাতীয় বিমান সংস্থার নাম। তার মানে আমরা বিমান সংস্থা, বিমানবন্দর এগুলো অবশ্যই কি করব, পড়বো, কারণ এখান থেকে প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে এই জায়গাগুলো থেকে যাতে প্রশ্ন আসে, সেই জিনিসগুলো যাতে আমরা কি করতে পারি, বলতে পারি। কেমন? দ্যাটস ওয়াই আমরা এই জায়গাগুলো কি করছি, দেখাচ্ছি। হ্যাঁ, সো আমি এই উত্তরটা বলে দেই, অনেকেই সঠিক উত্তর দিয়ে দিচ্ছে, এটা হলো ইন্দোনেশিয়া। এরপরে আমরা দেখি সিএনএন এর পূর্ণরূপ কি। দেখি সিএনএন এর পূর্ণরূপ কি। সিএনএন এর পূর্ণরূপ কি, এটা আমি বলে দিচ্ছি সবাইকে, এটা হলো কেবল নিউজ নেটওয়ার্ক। সিএনএন এর পূর্ণরূপ হচ্ছে কেবল নিউজ নেটওয়ার্ক। এরপরে আমরা দেখি রয়টার কোন দেশের সংবাদ সংস্থা। তার মানে দেখতেছি আমরা সংবাদ সংস্থা নিয়েও কি আসে, প্রশ্ন আসে। আমরা দেখতে পাই যুক্তরাষ্ট্র আছে, যুক্তরাজ্য আছে, ইটালি আছে, রাশিয়া আছে। উত্তর কোনটা হতে পারে? উত্তর হচ্ছে যুক্তরাজ্য। এরপরে আমরা দেখি ইতারতাস কোন দেশের সংবাদ সংস্থা। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসে পরীক্ষায়, প্রচুর আসে। কতক্ষণ আপনি যাই প্রশ্ন অ্যানালাইসিস করবেন, নিজে নিজে যখন বাসায় প্রশ্নগুলো দেখবেন, আপনি দেখবেন ফ্রিকুয়েন্টলি এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে এবং এগুলো কমন আসে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এগুলো আমাদের প্রচুর এক্সারসাইজে রাখি, এবং আমাদের লাইভ ক্লাস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কিছু আলোচনা করব, কিছু প্রশ্ন দেখাবো, এবং এই জিনিসগুলো দেখে যাতে আপনারা বুঝতে পারেন। সো এখানে ফিলিপাইন আছে, রাশিয়া আছে, অস্ট্রিয়া আছে, ইরান আছে, কোনটা হবে? সো উত্তর কোনটা হবে? উত্তর হবে রাশিয়া। এরপরে আমরা দেখি জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হন। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হন? একটা হলো ট্রিক ভ্যালি, কুট ওয়াল্ডহেম, ড্যাগ হ্যামারশোল্ড, উথান্ড। ট্রিক ভ্যালি, কুট ওয়াল্ডহেম, ড্যাগ হ্যামারশোল্ড, উথান্ড, কোনটা হতে পারে? জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হন? দেখি তো আমরা, দেখি তো উত্তর আশা করছি সবার কাছ থেকে। এখানে কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হন জাতিসংঘের? প্রিয় শিক্ষার্থীরা, উত্তরটা আমরা দেখে নেই, সেটা হলো ড্যাগ হ্যামারশোল্ড। প্রিয় শিক্ষার্থীরা, 1961 সালে বিমান দুর্ঘটনায় এই ড্যাগ হ্যামারশোল্ড কি করেন? মৃত্যুবরণ করেন। এবং আরো একটা বিষয় আপনাদের সবাইকে বলে রাখি, সেটা হলো জাতিসংঘের বর্তমান মহাসচিব হচ্ছে নবম মহাসচিব, উনি হলেন অ্যান্থনিও গুতারেস, এবং জাতিসংঘের মহাসচিব 5 বছরের জন্য নির্বাচিত হন। তাইলে প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা কি প্রশ্ন পাবো? এখান থেকে আমরা প্রশ্ন পাবো জাতিসংঘের মহাসচিবরা কয় বছরের জন্য নির্বাচিত হন। জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন 5 বছরের জন্য। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? ড্যাগ বর্তমান মহাসচিব কি?
সেটা হলো নবম মহাসচিব অ্যান্থনিও গুথারেস, এবং ড্যাগ হ্যামারশোল্ড হচ্ছেন দ্বিতীয় মহাসচিব, উনি বিমান দুর্ঘটনায় নিহত হন। প্রথম মহাসচিব কে বললাম ভাই? প্রথম মহাসচিবটা বলি নাই, এখনই বলবো, ওনার নাম হচ্ছে ট্রিক ভ্যালি। আর এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব কে বলেন তো? এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব যিনি, উনি হলেন উথান্ড। উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু কি ছিলেন? মহাসচিব ছিলেন। এবং আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হলো এই উথান্ড মায়ানমার থেকে নির্বাচিত। সো উথান্ড কোন জায়গা থেকে নির্বাচিত? মায়ানমার থেকে। এর পরের প্রশ্নটা আমরা দেখি, মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন রাষ্ট্র? প্রিয় শিক্ষার্থীরা, মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন রাষ্ট্র? এই প্রশ্নটা অনেকবার পরীক্ষা আসে। দেখি তো আমরা উত্তর কি করতে পারি। অপশন আছে যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, জার্মানি। কোনটা হতে পারে? কোনটা হতে পারে? কোনটা হতে পারে? উত্তরটা দেখছি, ইউসুফ বলছে বি, সায়মা বলছে ফ্রান্স, উষা বলছে ফ্রান্স, তৌফিক বলছে ফ্রান্স, দেখি তো উত্তর কোনটা হতে পারে। ওকে, উত্তর হলো ফ্রান্স। প্রিয় শিক্ষার্থীরা, এই স্ট্যাচু অব লিবার্টি ফ্রান্স আমেরিকার স্বাধীনতার 100 বছর পূর্তি উপলক্ষে উপহার দেয়, এবং এটা প্রায় 22 তলার সমান। আচ্ছা, এরপরে বলি 20 নাম্বার, কোন সালে হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন? কোন সালে হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন? এটাও একটা বিসিএস আসার প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলে দেই, আমরা প্রথম 20টা প্রশ্ন বিসিএস প্রশ্ন পড়াচ্ছি, যেই 20টা বিসিএস প্রশ্ন কন্টিনিউয়াসলি কমন এসেছে বিসিএস সহ বাকি সবগুলো পরীক্ষায়। এরপরে আমরা 20টা বাংলাদেশ প্রশ্ন পড়াবো। এই 20টা বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন আবার পরীক্ষায় এসেছে হলো প্রাইমারি থেকে, এবং এইগুলো কিন্তু বিসিএসও কি হয়? রিপিট হয়। সো ওই জায়গাগুলো আমরা একটু চেষ্টা করব সবাই মিলে, কেমন? আরেকবার দেখি উত্তর কি হতে পারে। সো মোল্লা নাজমুল বলছে 4, আখি বলছে 1934। আমরা একটু কমেন্ট করি সবাই, আমরা ভুল করলে যাতে আমাদের অসুবিধা নাই, আমরা চেষ্টা করি সবাই মিলে আমরা চেষ্টা করি। ওকে, উত্তর কি হবে? উত্তর হবে 1933। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, যারা সাধারণ জ্ঞানে ভালো করতে চান, যারা সবসময় বলেন যে স্যার আমি সাধারণ জ্ঞানে ভালো করতে চাই, আমি কি করব, তাদেরকে আমি প্রথম যে বিষয়টা বলবো সেটা হলো, সাধারণ জ্ঞানে ভালো করার জন্য আপনি যে স্যারের ক্লাসগুলো করেন, যে শিক্ষক আপনার ক্লাসগুলো নেন, সেই স্যারের ক্লাসগুলো আপনি খুব মনোযোগ সহকারে করবেন। কারণ হচ্ছে উনি অনেকগুলো জিনিস কম্পাইল করে বুঝিয়ে ওনার মতো করে প্রেজেন্ট করে, যেটা আপনার অনেক উপকারে আসে। 1 নম্বর বিষয় হলো এটা। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি আপনার কাছে বাসায় ভালো কোনো বই, সেটা বিদ্যাবাড়ির বই হতে পারে, এবং আরো যে ভালো বই আছে সেগুলো সংরক্ষণে রাখবেন, সেগুলো ভালো মতো পড়বেন। আপনার যে লেকচার শিটগুলো আছে সেগুলো ভালো মতো পড়বেন, এবং প্রতিদিনে আপনি হচ্ছে পত্রিকা পড়ার অভ্যাস করবেন। কারণ হচ্ছে আজকে যেটা সাম্প্রতিক, সেটা কিন্তু আগামী দিন সাম্প্রতিক থাকে না। সো এটা আগামী দিনের জন্য যেরকম গুরুত্বপূর্ণ, আগামী দিনগুলো ঘটনা জানার জন্য, সেই রকম ভাবে এটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার নিজের জন্য। কারণ রেগুলার আমরা দেখি সাম্প্রতিক পাঠ থেকে কিন্তু প্রশ্ন আসে। আরেকটা হচ্ছে আপনি প্রচুর ঘটনা বা গল্পগুলো শুনবেন, এগুলো আপনার মনে থাকবে। সাধারণ জ্ঞান পড়াটা হচ্ছে কি, সেই জায়গা থেকে আমরা শুরু করতে পারি যে তথ্যগুলো চেঞ্জ হয় না সহজে। যেমন মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, আমাদের মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, 54 গণ অভ্যুত্থান, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 69 গণ অভ্যুত্থান, বা বিভিন্ন দেশ, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চায়না, এদের ঘটনাগুলো, এই জায়গাগুলো আমরা আগে শুরু করতে পারি। এই জায়গাগুলো থেকে রিডিং পড়বো, আমরা শুরুতে রিডিং পড়বো, ধীরে ধীরে পড়বো। আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা পড়বো এবং ভুলে যাব, কিন্তু এই জিনিসটাতে আমাদের কখনো স্ট্রেস ফিল করা যাবে না। আমরা চেষ্টা করবো যাতে মনে থাকে। প্লাস আপনাদের বাসায় সবারই আমি জানি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের বই আছে, প্রিভিয়াস ইয়ারের মডেল টেস্টের বইগুলো আছে। সো ওই বইগুলো এবং ওই মডেল টেস্টের বইগুলো আপনি দাগাবেন। যত আপনি দাগাবেন তত এই জিনিসগুলো আপনার কি থাকবে, মনে থাকবে, এবং আপনার জন্য ভালো লাগবে। সো আসলে পড়াশোনায় আপনি তখন ভালো করতে পারবেন যখন আপনি পড়াশোনার প্রতি মনোযোগী হবেন এবং যখন আপনি কনফিডেন্স ফিল করবেন, ঠিক আছে? সো এই জিনিসগুলো আপনি ফলো করলে আপনি আস্তে আস্তে কনফিডেন্স বেড়ে যাবে। একটু আমরা দ্রুত যাবো এখন যে প্রশ্নগুলো, সেগুলো দেখে। ওয়ার অ্যান্ড পিস উপন্যাসের রচয়িতা কে? লিও টলস্টয়, ডেভিড রিকার্ডো, কার্ল মার্কস, জেন অস্টিন। ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটির রচয়িতা কে? ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটির রচয়িতা কে? অমিত সাহা। স্যার আমি সালগুলো মনে রাখতে পারি না, উপায় কি? ওকে, বলে দিব অমিত, আগে একটু আমরা ক্লাসটা করি। ওয়ার অ্যান্ড পিস গ্রন্থের রচয়িতাকে আমরা দেখি একটু। এটা হলো উত্তরটা বলে দিচ্ছে লিও টলস্টয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আজকের ক্লাসে দেখলাম গ্রন্থ নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, গ্রন্থ রিলেটেড প্রশ্ন পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে।
এই জিনিসগুলো যাতে আমরা খেয়াল করি গ্রন্থ নিয়ে। এর আগে আমরা পড়েছি লং ওয়াক টু ফ্রিডম বইটি কার লেখা, ক্লিয়ার? সো এগুলো নিয়ে প্রচুর প্রশ্ন আসে। এরপরে আমরা দেখি গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ। আমি জানি এটা আপনারা পারবেন ইনশাআল্লাহ, কারণ এই প্রশ্নটা প্রচুর পড়ানো হয়। গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ? হল্যান্ড, পোল্যান্ড, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড। কোন দেশের? হল্যান্ড, পোল্যান্ড, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড। গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ? কোন দেশের? ওকে, উত্তরটা দেখি সবার কাছে। উত্তরটা কি হতে পারে? গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ? গ্রিন পিস হচ্ছে হল্যান্ড বা নেদারল্যান্ডের পরিবেশবাদী একটি গ্রুপ। এরপরে আমরা দেখি সর্বপ্রথম বাঙালি রাজা কে। অপশনে আছে শশাঙ্ক, হেমন্ত সেন, বিজয় সেন, চন্দ্রগুপ্ত মৌর্য। প্রিয় শিক্ষার্থীরা, আপনি বাসায় বাংলার ইতিহাসটা পড়ার চেষ্টা করবেন এবং আমাদের ক্লাসগুলো করার চেষ্টা করবেন। আমরা এখানে খুব সুন্দর করে বাংলার ইতিহাসটা পড়াই দিই, ঠিক আছে? বাংলার প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এই প্রত্যেকটা জায়গা আপনাকে ভালো মতো পড়তে হবে। হাফসি শাসন, মুঘল শাসন, তারপরে হচ্ছে আপনার আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, ঠিক আছে? লর্ডদের সময়কার ঘটনাগুলো, এগুলো থেকে কিন্তু ফ্রিকুয়েন্টলি আমরা দেখি প্রশ্ন আসে। আমি কিন্তু আজকের ক্লাসে চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্ন জিনিস সাজেশন দেওয়ার জন্য, যে কোন কোন জায়গা থেকে পড়বেন, সো তাহলে আপনার ভালো হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, যারা আমরা ভালো করতে চাই তারা কিন্তু আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হলো আজকে না কালকে থেকে পড়বো, এই মন মানসিকতা কিন্তু আমাদের দূর করতে হবে। আমাদেরকে প্রতিদিন ধারাবাহিকভাবে পড়লে আমরা ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট কি করতে পারবো। সো আমরা উত্তর দেখছি শশাঙ্ক। এরপরে আমরা বলি মাৎস্য ন্যায় বাংলার কোন সময়কালকে নির্দেশ করে? এটার উত্তরটা আমি বলে দেই। মাৎস্য ন্যায় বাংলার অষ্টম থেকে নবম শতকের সময়টাকে মাৎস্য ন্যায় যুগ বলা হয়, ঠিক আছে? এরপরে আমরা দেখি প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? কুষ্টিয়া, বগুড়া, কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ। কোনটা হবে? এটা হলো চাঁপাইনবাবগঞ্জ। কেমন? চাঁপাইনবাবগঞ্জ গৌড় নগরীর অংশবিশেষ, আমরা কি বলবো? চাঁপাইনবাবগঞ্জ। এরপরে আমরা দেখি কাকমারি সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? প্রিয় শিক্ষার্থীরা, কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় 1957 সালে। কেমন? 1900 কত সাল? 57 সালে কাকমারি সম্মেলন হয়, ঠিক আছে? এরপরে আমরা দেখি কারাগারের রোচনামা, এটা কি বলি তো? আমরা দেখি কারাগারের রোচনামা কি, আমাদের একটু দেখে নেই। নাটক, উপন্যাস, কাব্য, দিনলিপি। কোনটা হতে পারে? কারাগারের রোচনামা, কারাগারের রোচনামা কোনটা হতে পারে দেখি। কারাগারের রোচনামা বেসিক্যালি বাংলা একাডেমি হচ্ছে থেকে বের করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত একটি গ্রন্থের নাম। সো আমরা একটু দেখতে পারি এটা কি হতে পারে, এটা কি হবে দেখি তো আমরা। সো এটার উত্তরটা আমরা দেখি, এটা হবে দিনলিপি। ভেরি গুড, অনেকে সঠিক উত্তর করেছে আমরা, যেমন মিঠু দিনলিপি বলেছে, তানজিমা দিনলিপি বলেছে, ইসরাত জাহান দিনলিপি বলেছে, অমিত শাহ দিনলিপি বলেছে, ভেরি গুড। জাহিদ দিনলিপি বলেছে, মৌ দিনলিপি বলেছে, ভেরি গুড, এক্সিলেন্ট এক্সিলেন্ট, ভেরি গুড ভেরি গুড। এরপর আমরা দেখি 2022 সালে স্বাধীনতা পদক পেয়েছেন কতজন? 2022 সালে স্বাধীনতা পদক পেয়েছেন কতজন? এটার উত্তরটা আমি বলে দিচ্ছি, এটার উত্তর হচ্ছে 10। এরপরে আমরা দেখি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র ওরা 11 জনের পরিচালককে। সো প্রিয় শিক্ষার্থীরা, পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে কিন্তু ফ্রিকুয়েন্টলি কি আসে? প্রশ্ন আসে, ঠিক আছে? চলচ্চিত্র রিলেটেড প্রশ্ন কিন্তু ফ্রিকুয়েন্টলি আসে। সো এই জায়গাগুলো আমরা দেখার কি করব, চেষ্টা করব। কেমন? ক্লাসটা আমি রিকোয়েস্ট করবো সবাই একটু শেয়ার করে দেন, কারণ কি দেখেন এই ক্লাসগুলো তো অ্যানালাইসিস ক্লাস। এই ক্লাসগুলো যে আমরা আপনাদেরকে নেই, এখানে আমরা উত্তর বলি, এখানে আমরা কিছু কিছু প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা দেই, এখানে আমরা অ্যাসোসিয়েটেড ওর সাথে কি কি প্রশ্ন আসে সেগুলো বলি। কেমন? এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা বলি আপনাদের এই জিনিসগুলো, কারণ কি এই জিনিসগুলো যাতে আপনার উপকার হয়। কমেন্টটা দেখা যাচ্ছে না, একটু ঠিক করো। সো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা বলার চেষ্টা করি। সো কারণ হচ্ছে এই জিনিসগুলো আপনাদের উপকারে আসে ভাই। আপনারা যদি বেনিফিটেড হন, এর চেয়ে বেশি আমাদের জন্য আর কোনো কিছুই নাই, ঠিক আছে? আর এই জিনিসগুলো আমাদের জন্য খুবই উপকারী। সো এই জন্য আপনাদের জন্য উপকারী। সো এই জন্য আমি বলবো ক্লাসটা শেয়ার দিন, যাতে প্রত্যেকটা মানুষের উপকার হয়। এটা হলো চাষী নজরুল ইসলাম। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এরপরে দেখি বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষা কমিশন গঠিত হয় কখন? এটা আমি একটু বলে দেই, এটা হলো উত্তরটা হচ্ছে 26শে জুলাই 1900 কত সাল? 72 সাল। এরপরেরটা আমরা দেখি বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটা? প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন 1972 সালের 26শে জুলাই। 1972 সালের 26শে জুলাই বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন গঠন করা হয়, এবং সেই শিক্ষা কমিশনটার উত্তর আমি বলে দিচ্ছি, এটা হলো কুদরতি ক্ষুদা কমিশন, যার প্রধান ছিলেন ডক্টর কুদরতি ক্ষুদা। এরপরে দেখি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা হয় কত সালে? এটা প্রাইমারি পরীক্ষার একটা প্রশ্ন, সে উত্তরটা আশা করছি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কত সালে? 1992, 1975, 1981, 1995। সো কোনটা হতে পারে উত্তর?
উত্তর কোনটা হতে পারে? প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠা কাল কবে? প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠা কাল কবে? আমরা দেখি কোনটা হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা খুব সুন্দর করে আপনারা রেসপন্স করছেন। আপনাদের এই রেসপন্সটা আসলেই ভালো লাগছে, কারণ হচ্ছে আপনারা আসলেই ভালো কিছু করতে চান। আপনি লাইফে ভালো কিছু করার জন্য আপনার চেষ্টাটা খুব গুরুত্বপূর্ণ। আর আপনি অনেক কিছু ভুল করবেন, পারবেন না, চেষ্টা করবেন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে একটা সময় তৈরি করে দিবে, এবং আপনারা সেই তৈরিটা হচ্ছেন, এবং আপনাদের রেসপন্স সত্যি অভূতপূর্ণ। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। আমি আশা করি আপনারা, একজন বলছে স্যার পড়তে পড়তে শহীদ হয়ে যাচ্ছি। অসুবিধা নাই, এই শহীদ হওয়ার বিনিময়ে আপনি ভালো কিছু পাবেন, বাট আমরা চাই না আপনি শহীদ হন, আপনি বেঁচে থাকেন, এটা আমরা চাই। ঠিক আছে, ওকে। এরপরে আমরা দেখি উত্তর কোনটা হবে 1981 সালে। ভেরি গুড। এরপরে দেখি ডায়াবেটিস সচেতনতা দিবস কোনটি? ডায়াবেটিস সচেতনতা, ডায়াবেটিস খুব খারাপ রোগ, অত্যন্ত খারাপ রোগ। দেখে নেই এটা কবে? 28শে ফেব্রুয়ারি। প্রিয় শিক্ষার্থীরা, দিবস নিয়ে প্রশ্ন আসে। আমরা দেখি প্রাচীন বাংলা নিয়ে প্রশ্ন আসে, দিবস নিয়ে প্রশ্ন আসে, পত্রপত্রিকা নিয়ে প্রশ্ন আসে, বিমান সংস্থা নিয়ে প্রশ্ন আসে, বিমান বন্দর নিয়ে প্রশ্ন আসে। ঠিক আছে, তারপর অঙ্গ সংগঠন নিয়ে প্রশ্ন আসে, বিভিন্ন ধরনের আপনার এটাকে কি বলে, সম্মেলন সংস্থা রিলেটেড প্রশ্ন আসে। কেমন? এই প্রত্যেকটা জিনিস কিন্তু ভাই কি আসে, প্রশ্ন আসে, প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন আসে। দ্যাটস ওয়াই কিন্তু আপনাদেরকে বলছি যে আপনারা এই ভিডিওগুলো, আমাদের ক্লাসের ভিডিওগুলো দেখেন। বলে দিচ্ছি কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। যারা বলেন, অনেকে ক্লাস নিতে গেলে আমাকে বলে যে স্যার, আমাদেরকে বলে স্যার আমরা আসলে একটা ভালো গাইডলাইন চাই, আরো ভালো গাইডলাইন। আমরা কিন্তু বলি যে এগুলোই হচ্ছে আপনার জন্য একটা ভালো গাইডলাইন। সো আপনি যদি ভালো গাইডলাইন চান, সো এই জিনিসগুলো আপনার দেখাটা খুবই জরুরি। কেমন? এরপর আমরা দেখি মোট ইলিশের কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়? যারা জানি না তারা বলি 86% বাংলাদেশে উৎপাদিত হয়। নিম্নের কোনটি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প? প্রিয় শিক্ষার্থীরা, গঙ্গা কপোতাক্ষ হচ্ছে একটা বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প, যেটা বাংলাদেশের 4টা জেলায় রয়েছে: চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া। চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়াতে এই শেষ প্রকল্পটা রয়েছে, যেটা গঙ্গা কপোতাক্ষ শেষ প্রকল্প বলে। সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? এটা পারা উচিত। বাংলাদেশে দুটো সামুদ্রিক গ্যাস ক্ষেত্র, ঠিক আছে, একটা হলো সাঙ্গু, একটা হলো কুতুবদিয়া। উত্তর কি হবে? উত্তর হবে বঙ্গোপসাগরে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গ্যাস ক্ষেত্র সংখ্যা বর্তমানে কয়টি? আমাদের বর্তমানে গ্যাস ক্ষেত্রের সংখ্যা হচ্ছে 29টি। আর আমরা ক্লাসের শেষ দিকে চলে এসেছি প্রিয় শিক্ষার্থীরা। সো আমরা চেষ্টা করি আর অল্প কয়েকটা প্রশ্ন দেখে আমরা আজকের ক্লাসটা শেষ পর্যায়ে চলে যাব। আশা করি আজকের ক্লাসটা আপনাদের উপকারে লেগেছে। তারপরে দেখি কোন দেশ কত উন্নত বোঝা যায় কোনটা বিবেচনা করে। বেসিক্যালি সেটা বোঝা যায় হচ্ছে দেশের প্রাকৃতিক সম্পদকে কি করে বিবেচনা করে। সো দেশের ভৌগোলিক অবস্থান থাকে অপশনে, দেশের আয়তন থাকে, মাথাপিছু বিদ্যুৎ শক্তির ব্যবহার থাকে, আমরা বলবো দেশের প্রাকৃতিক কি সম্পদ। এরপরে আমরা দেখি বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে। এই উত্তরটা আমরা চাই, এটা চাই আমার স্টুডেন্টরা এর উত্তর দিবে। বাংলার প্রকৃতির কথা, বাংলার মানুষের কথা, বাংলার ইতিহাসের কথা, বাংলার সংস্কৃতির কথা। কোনটা হবে? আমরা সবাই একটু চেষ্টা করি কোনটা হবে, এটা কোনটা হতে পারে, সবাই একটু চেষ্টা করি। ওকে, এটার উত্তর হলো বাংলার প্রকৃতির কথা। অনেকেই সঠিকভাবে বলেছে, ভেরি গুড। এরপরে দেখি আমরা বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত, এটা আমি বলে দেই। আমাদের হচ্ছে 5138 কিলোমিটার। এটা প্রাইমারিতে আসা প্রশ্ন। যুক্তফ্রন্টের রাজনৈতিক দলের সংখ্যা কয়টি? আমরা বলি তো, যুক্তফ্রন্টের রাজনৈতিক দলের সংখ্যা কয়টি? এটার পরে আর একটা মাত্র প্রশ্ন আছে আমাদের। সো আমরা একটু খেয়াল করব, যুক্তফ্রন্টের রাজনৈতিক দলের সংখ্যা কয়টি? একটু দ্রুত উত্তর দিব সবাই। 4টি, 5টি, 3টি, 6টি। আমরা ক্লাসটা শেয়ার দিয়ে দিব। এটা প্রত্যেকটা মানুষের জন্য, আমাদের স্যারদের ক্লাস সবসময় শেয়ার দিবেন, কারণ এগুলো প্রত্যেকটা মানুষের দেখা উচিত। মানুষের অনেক উপকার হয়। যারা একটা ভালো গাইডলাইন চায়, যারা অনেক দূরে থাকে, ক্লাস করতে পারে না, তারা অন্তত একটা ভালো গাইডলাইন পায়, এবং আপনার কাছে নিজেরও সেফ থাকবে, কারণ আমাদের পেজে কন্টিনিউয়াস হচ্ছে আপনার আপডেট হতে থাকে। সো আপনি নিজেও দেখতে পারবেন আপনার টাইম লাইনে গিয়ে যে আসলে এই জিনিসটা আপনি কোনটা হয়েছে। এটা আপনার জন্য খুবই উপকারী, আপনি প্রত্যেকটা জিনিস বুঝতে পারবেন। সো এটা হলো 4টি: আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক জনতা লীগ, বামপন্থী গণতন্ত্রী দল, নেজাম ইসলামী পার্টি। যুক্তফ্রন্টের রাজনৈতিক দলের সংখ্যা, যুক্তফ্রন্টের প্রতীক আসে, যুক্তফ্রন্টের প্রতীক হচ্ছে নৌকা। আজকের সর্বশেষ প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা, আজকে সর্বশেষ প্রশ্ন হচ্ছে মোগল আমলে ঢাকার নাম কি ছিল? আমরা একটু চেষ্টা করি। ইসলামাবাদ, পরিবাগ, জাহাঙ্গীরনগর, সোনারগাঁও। মুঘল আমলে ঢাকার নাম কি ছিল? প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে একটু বলে দেই, সেটা হলো যে সুবেদার ইসলাম খান 1610 সালে ঢাকাকে রাজধানী করেন। ঢাকাকে রাজধানী করার পরে উনি, উত্তরটা বলে দিচ্ছি, সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে ঢাকার পূর্ব নাম রাখেন জাহাঙ্গীরনগর। সো ঢাকার নাম ছিল কি? জাহাঙ্গীরনগর রাখেন। এবং পরীক্ষা আসে ঢাকার পূর্ব নাম কি? আমরা বলবো কি? জাহাঙ্গীরনগর। প্রিয় শিক্ষার্থীরা, বিদ্যাবাড়িতে যারা ক্লাস করতে এসেছেন তাদেরকে একটা বিষয় বলি, আমরা আমাদের জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করি
সব সময়, যেমন আজকের ক্লাসটা আমি নিয়েছি, আমি চেষ্টা করছি, গতকালকে রাত্রে আমরা সাধারণ জ্ঞানের 100টা প্রশ্নের সমাধান দিয়েছেন আমাদের একজন সাধারণ জ্ঞানের শিক্ষক সাজ্জাদ স্যার। আমি হচ্ছে আজকে 40টা প্রশ্ন পড়িয়েছি। এই 140টা প্রশ্ন আসলে আপনার জন্য প্রচন্ড পরিমাণ গুরুত্বপূর্ণ আপনার পরীক্ষার জন্য। সো আমরা এই ক্লাসগুলো কেন দিই? কারণ আমরা পার্সোনালি চাই আমাদের ছেলেমেয়ে যারা আমাদের ক্লাস করে এই প্রশ্নগুলো দেখে যাতে অন্তত উপকৃত হয়। আপনি দেখবেন এই প্রশ্নগুলো আপনি মিলায় দেখবেন সব জায়গায় প্রশ্নটা রিপিট হয়, কমন হয়। সো এই জিনিসগুলো যদি আপনার প্রস্তুতিতে সামান্য পরিমাণ সাহায্য করে, সেটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। প্রিয় শিক্ষার্থীরা, সবসময় চেষ্টা করবেন সবাই ভালো কিছু করার জন্য। আরেকটা বিষয় আপনাদেরকে বলে দেই, সেটা হলো এই যে আমাদের কোর্সগুলো চলছে, প্রাইমারির কোর্স, আমাদের বিসিএস কোর্স, আমাদের জব কোর্স, গভর্নমেন্ট জব কোর্স, ব্যাংক জব কোর্স, সব কোর্সগুলোতে আমাদের স্টুডেন্ট হচ্ছে ভর্তি হওয়া শুরু হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে সবগুলো নতুন ব্যাচ। আপনারা যেরকম অনেকে আমাদের পুরনো স্টুডেন্ট ক্লাস করছেন এবং তৈরি, এই ব্যাচগুলোতে আপনারা ভর্তি হয়ে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আপনারা আপনারা ক্লাস করতে পারেন। ক্লাস আপনারা এই নাম্বারগুলোতে ফোন দিয়ে আপনাদের যে কোনো কল থাকলে, যে কোনো ইনফরমেশন থাকলে বা বিদ্যাবাড়ির পেজ থেকে আপনারা নাম্বারগুলো পাবেন। প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো টমাস আলভা এডিসন একটা কথা বলেছিলেন যে মানুষ অনেক সময় চেষ্টা করতে 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 শেষ সময় গিয়ে হাল ছেড়ে দেয়, অথচ সে জানে না যে আর অল্প কিছু সময় চেষ্টা করলে সে হয়তো সাফল্যের দ্বার প্রান্তে পড়ে যেত। হতাশ হবেন না, আল্লাহ কখনো হতাশ হওয়া পছন্দ করে না। আপনি চেষ্টা করবেন, টমাস আলভা এডিসনের কথা মনে রাখবেন, আপনি আপনার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে ভালো কিছু করার অবশ্যই চেষ্টা করবেন, এবং আমি বিশ্বাস করি আপনারা সবাই সফল হবেন। ক্লাসটা কেমন লেগেছে আপনাদের কমেন্টে একটু জানিয়ে দিবেন প্লিজ। ক্লাস ভালো লেগেছে কিনা, বুঝতে পেরেছেন কিনা, কোনো কষ্ট হয়েছে কিনা, বা সবকিছু আপনাদের জন্য ফেভারে গিয়েছে কিনা, এই জিনিসগুলো আপনারা দেখবেন। আর যারা বলতেছেন স্যার, অনেকে বললেন স্যার সাল কিভাবে মনে রাখবো, সালের ক্ষেত্রে একটু বলি, যতটুকু সাল মনে রাখে, সাল নিয়ে আপনারা খুব একটা চিন্তা করবেন না। সেটা হচ্ছে আপনি যদি একটা প্রশ্ন দেখেন ওটার মধ্যে সর্বোচ্চ একটা বা দুইটা সাল নিয়ে প্রশ্ন আসে। অবশ্যই সাল জানা জরুরি, কিন্তু কোনো কারণে যদি ওই সালটা না পারেন সেজন্য আপনার হতাশ হওয়ার কিছু নেই। তবে একটা ভালো জিনিস বলি, সেটা হলো আপনি দেখবেন যে কন্টিনিউয়াস ওই সাল নিয়ে প্রশ্নটা আসে, যেটা হচ্ছে খুব বেশি কমন, যেগুলো আমরা ক্লাসে পড়াইতে পড়াইতে আপনাদেরকে মুখস্থ করায় ফেলাই। আমার জন্য দোয়া রাখবেন সবাই, সবাই ভালো থাকবেন, আপনারা সবাই সাফল্য পান, ক্যারিয়ারে ভালো কিছু করেন। সবাইকে ভালো থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।